আসসালামু আলাইকুম। তো এখন 18তম নিবন্ধনের জন্য যেহেতু গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এখন গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে কিন্তু প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। 22শে জুন থেকে 22শে জুন দুপুর 12টা থেকে কিন্তু চয়েস দেওয়া শুরু হয়ে যাবে বা আবেদন করা যাবে। এখন 40টা প্রতিষ্ঠান যেগুলো আপনি চয়েস দেন, তো সেক্ষেত্রে প্রতিষ্ঠানে কিন্তু খোঁজ খবর নিতে হবে। এখন কিভাবে নেবেন, কিভাবে প্রতিষ্ঠানটা ভালো কিনা কিভাবে বুঝবেন, সেটার জন্য গুগলে যাওয়ার পর একটা 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 স্টেপ দেখে দিচ্ছি, এভাবে কাজ করলে তাহলে তথ্যগুলো পেয়ে যাবেন। তো এখন প্রথম কাজ হচ্ছে গুগলে যাওয়ার পর এমইস লিখতে হবে। এমইস লেখার পর গভ লেখার পর বিডি, emis.gov.bd, এটা সার্চ দিলে কিন্তু একটা পেজ চলে আসবে। এখন এই পেজে কিন্তু এই পেজটাতে থাকবে এরকম তিনটা ডট মেনু থাকে। স্ক্রিনে দেখো এই যে তিনটা ডট মেনু আছে। এখন এই ডট মেনুতে যখনই ক্লিক করবেন তখন কিন্তু এই সাইটে একটা বাইর হবে পোর্টাল, একটা পোর্টাল বাইর হবে। স্ক্রিনে দেখলে বুঝতে পারবে এই পোর্টাল এখানে বের হয়েছে। তো এই পোর্টালটাতে ক্লিক করতে হবে, এই পোর্টালটাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। এখন ক্লিক করার পর কিন্তু এর পরে নেক্সট একটা পেজ আসবে। এই পেজটাতে দেখো এখানে প্রতিষ্ঠান এবং অফিস, ওখানে আপনার ক্লিক করে কিন্তু আরেকটা পেজ আসবে। সেই পেজটা উল্লেখ করা থাকবে কি, এখানে উল্লেখ করা শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরের যে ছকটা আসবে, এই ছকটাতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন নাম্বার দেওয়া আছে। এই ইন নাম্বার কিন্তু প্রতিটা যে শূন্য পোস্টে আছে, প্রতিটা শূন্য পোস্টে কিন্তু ইন নাম্বার দেওয়া আছে। শূন্য পোস্টগুলো যখন প্রকাশ করবে 22শে জুন কিন্তু শূন্য পোস্ট প্রকাশ করবে। এই শূন্য পোস্টগুলো কিন্তু প্রতিটা শূন্য পোস্টে কিন্তু ইন নাম্বার দেওয়া আছে। ওই ইন নাম্বার সিলেক্ট করতে হবে। এই পেজটাতে কিন্তু প্রতিটা দেওয়া আছে। এরপর হচ্ছে বিভাগ, এরপর হচ্ছে জেলা, এরপর উপজেলা। দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবে কি, ওই প্রতিষ্ঠানের সকল যে ইনপুটভুক্ত শিক্ষক আছে এই শিক্ষকগুলোর তথ্য দেওয়া থাকবে। একটা হেডমাস্টার, সহকারী হেডমাস্টার, এরপর সিনিয়র শিক্ষক, সবারই কিন্তু এখানে তথ্য দেওয়া থাকবে। এবং কবে জয়েন করছে, তার জন্ম তারিখ, কবে থেকে এমপিও হয়েছে, সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। উনি কত গ্রেডে বেতন পায়। এখন এখান থেকে যে কাজটা হবে, এভাবে কিন্তু যাওয়ার পর ওখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া থাকবে। তো আপনি ওখান থেকে হেডমাস্টারের ফোন নাম্বার নিয়ে হেডমাস্টারকে ফোন দিতে পারেন, অথবা অফিস সহকারী যিনি, ওনার ফোন দিয়ে কিন্তু ওখানে আরও ডিটেলস পেতে পারেন, যেমন শিক্ষার্থী কেমন এটাও জানতে পারেন। আর যদি আপনার সন্দেহ হয়, অনেক ক্ষেত্রে কিন্তু হেডমাস্টারগুলো তথ্যগুলো গোপনও করতে পারে বা সঠিক তথ্য নাও দিতে পারে। সেক্ষেত্রে ওখানে দেখতে হবে নিচের যে টিচারগুলো আছে, এই টিচারগুলোর মধ্যে রিসেন্ট কোন টিচারগুলো নিয়োগ হয়েছে 2019 সাল থেকে এ পর্যন্ত। যেহেতু 2019 সালে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি হয়েছে, তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত হয়েছে। দেখতে হবে এনটিআরসি থেকে কোন শিক্ষকগুলো নিয়োগ প্রাপ্ত, তাদের মোবাইল নাম্বারটা সংগ্রহ করতে হবে। তার কারণ কেন, তাদের মোবাইল নাম্বারটা সংগ্রহ করলে কিন্তু তারা A to Z তথ্যগুলো কিন্তু বলবে। এখন আপনি হেডমাস্টারের নাম্বার নিলে, এখন হেডমাস্টার আপনার খারাপ হলেও কিন্তু ভালো বলতে পারে হেডমাস্টার। এবং আপনি অফিস সহকারী যিনি ক্লার্ক দেখলেন, ওনারও দেখে নেন, উনিও কিন্তু তথ্য আপনার বেশি করে বলতেও পারে। কিন্তু আপনি যখন এনটিআরসি থেকে প্রাপ্ত যে শিক্ষকগুলো আছে, ওদের তালিকাগুলো সবার নিচে দেওয়া থাকবে এবং জয়নিং ডেটটাও দেওয়া থাকবে। আপনি ওদের নাম্বারটা সংগ্রহ করবেন, করার পর ওনার ফোন দিয়ে ওই প্রতিষ্ঠানের ডিটেলস দেওয়ার পর আপনি চয়েস লিস্ট সাজাবেন। এভাবে যেগুলো আপনার উপজেলায় এবং যেগুলো আপনার ডিস্ট্রিক্টে আছে, এভাবে কিন্তু আপনি ওই স্কুলগুলো, ওই প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনি খোঁজ খবর নেবেন। নেওয়ার পর আপনার চয়েস লিস্টে এখন থেকে সাজাতে হবে। আপনার খাতায় আগে সাজাতে হবে আপনি কোনটা 1 নাম্বার দেবেন। মিনিমাম এভাবে দেখলে আপনি 20টা প্রতিষ্ঠান যদি কাল খোঁজ খবর নিয়ে যে কাল চয়েস লিস্টে রাখেন 1 থেকে 20, আর বাকিগুলো খোঁজ খবর না দিয়েও দেখে রাখেন, তাও সমস্যা হবে না। মিনিমাম 20টা আপনি খোঁজ খবর নেবেন। আপনি 20টা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন এবং 20টা প্রতিষ্ঠানে কিন্তু এভাবে নাম্বার কালেক্ট করে তাদেরকে ফোন দিয়ে প্রতিষ্ঠানের ডিটেলস জেনে নেবেন।
নেওয়ার পর আপনি বুঝতে পারবেন কোনটা 1 নম্বর রাখবেন, কোনটা 2 নম্বর এবং কোনটা 3 নম্বর। এই সনদটা প্রকাশ হয়েছে যেহেতু, তো এই সনদটার নাম্বার কিন্তু অনেকে 40, 50, 52 এভাবে 80, 90 এরকম অনেকের নাম্বার আছে। তো আপনি নাম্বার অনুযায়ী কিন্তু আপনার চয়েস দিতে হবে। দেখা যাচ্ছে আপনার বাংলা কিন্তু আপনি 40 পেয়েছেন, বা ইংলিশ আপনি 40 পেয়েছেন, এখন কোন প্রতিষ্ঠানগুলোতে দেবেন? আপনি ভালো ভালো প্রতিষ্ঠান প্রথমের দিকে রাখবেন, তবে এখানে মাদ্রাসাও আপনাকে রাখতে হবে। নাহলে আপনি শুধু যেখানে হাই স্কুল সবগুলোতে রাখেন, আপনার জব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনার মাদ্রাসাও চয়েস করে নিতে হবে। এই জন্য আপনার উপজেলায় যে মাদ্রাসাগুলো আছে, যেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা মোটামুটি ভালো, ওই মাদ্রাসাগুলো কিন্তু আপনার চয়েস দিতে হবে। এবং আপনার গ্রাম যে অঞ্চলগুলো, ওই গ্রাম অঞ্চলগুলো প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। যেহেতু আপনার নাম্বার একেবারে কম, এই নাম্বার কমের কারণে কিন্তু আপনার গ্রামে চয়েস দিতে হবে এবং মাদ্রাসা চয়েস দিতে হবে, তাহলে কিন্তু আপনি নিয়োগ পাবেন। আর যদি আপনি সবগুলো ভালো স্কুল দেখে 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 চয়েস দেন, আপনার নাম্বার কম 50-এর নিচে, তাহলে কিন্তু আপনি এই নিয়োগ থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। নাই মামার চেয়ে কানা মামা, অনেক ভালো একটা কথা আছে। আপনি যদি ভালো প্রতিষ্ঠানে যদি না পান, তো সেক্ষেত্রে যদি আপনি মাদ্রাসায় পান 40-এ, তাও কিন্তু আপনার নিয়োগ হবে, আপনি একটা চাকরি পাবেন। এরপর কবে গণবিজ্ঞপ্তি হবে কিনা এটা কেউ বলতে পারতেছে না। এনটিআরসি কখন যে কি করে ওরা নিজেও জানি না। সেক্ষেত্রে আপনি মাদ্রাসা, এবং যেহেতু নাম্বার কম, মাদ্রাসা এবং গ্রামের স্কুলগুলোতে চয়েস দেবেন, তো ইনশাল্লাহ আপনি নিয়োগ পাবেন। আর যাদের নাম্বার ভালো, তারা ভালো ভালো প্রতিষ্ঠান বাংলাদেশের বা নিজের ডিস্ট্রিক্ট বা নিজের উপজেলায় ভালো ভালো প্রতিষ্ঠানগুলো প্রথম দিকে রাখবেন। আশা করতে পারবেন যে আপনার উপজেলায় হতে পারে, নাহলে আপনার ডিস্ট্রিক্টে হবে ইনশাল্লাহ। তো এভাবে আপনারা স্কুলগুলো দেখে দেখে চয়েস লিস্ট এখন থেকে তৈরি করেন।